হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ তো ভূমিরূপ প্রক্রিয়াসমূহ এই টপিকের পরপর আমাদের 3টা সিরিজ আছে ক্লাস 12 সিলেবাস অনুযায়ী। কি বলেছে, প্রথমে পড়তে হবে আমাদের বহির্জাত প্রক্রিয়াসমূহ, তারপর কি আছে নদীর কাজের ফলে সৃষ্ট বিভিন্ন রকম ভূমিরূপ প্রথমত, দ্বিতীয়ত উপকূলীয় ভূমিরূপ, তৃতীয়ত বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর সবার লাস্টে আছে বায়ু এবং জলধারা মানে বহির্জাত বিভিন্ন ভূমিরূপগুলো এবং কম্বাইন্ড ল্যান্ডফর্ম যাকে বলে। ঠিক আছে, তো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটা শেষ করার চেষ্টা করব। সবার প্রথমে আমাদের জানতে হবে নদী কাকে বলে, তাই না? দেখো, এখানে খুব ছোট্ট করে খুব সুন্দর ভূবিজ্ঞানী মারিসাওয়ার মতে কি বলেছে, নির্দিষ্ট খাতে প্রবাহমান জলধারাকে নদী বলে। অর্থাৎ কোনো খাতের মধ্য দিয়ে যদি জল প্রবাহিত হয় তাহলে তাকে আমরা কি বলবো, নদী। এবং এখানে এই বহির্জাত প্রক্রিয়াগুলো কি কি সেটা আমাদের একটু বুঝতে হবে। এবার বহির্জাত প্রক্রিয়া মানে যে সমস্ত প্রক্রিয়াগুলি পৃথিবীর বাইরে কার্যকর হয়, আর অন্তর্জাত প্রক্রিয়া মানে যেগুলা পৃথিবীর অভ্যন্তরভাগে কার্যকর হয়। এটা আমরা বিভিন্ন প্রিভিয়াস সিলেবাসে পড়েছি। এবার ভাবো অন্তর্জাত মানে হচ্ছে পাবো পৃথিবীর অভ্যন্তরে কী কী শক্তি আছে, পাবো পাত সংস্থান, ম্যাগমার পরিচলন স্রোত, সমস্থিতি, এইগুলো হচ্ছে তোমার বহির্জাত অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত মানে কী বলতে দেখো, আবহবিকার কী হচ্ছে, বায়ুমণ্ডলের রোদ, বৃষ্টি প্রভৃতি কারণে কিন্তু আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা কিন্তু আবহবিকার হয়ে থাকে। তাহলে আবহবিকার হচ্ছে একটা বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। তারপরে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং, ক্ষয়ীভবন, বহন এবং অবক্ষেপণ, এই 5টা আইটেম হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত। তোমরা একবার দেখে নিবে এটা। এবার আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের আছে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, তোমাদের সিলেবাস অনুসারে। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে বিভিন্ন ভূমিরূপ যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব সংক্ষেপে এবং সহজভাবে একটা কাগজের মধ্যে ড্র করে বোঝাবো। ঠিক আছে, এবং স্টুডেন্ট তোমরা সবাই সাপোর্ট করো আমাকে প্রপারলি ইউটিউবে, যাতে আমি তোমাদের সামনে খুব সুন্দর করে আমি অফলাইন বা আমার কাছে যারা পেইড ব্যাচে যারা পড়াশোনা করে তাদেরকে আমি যে সিস্টেমে আধুনিক সিস্টেমে পড়া বোঝাই বিভিন্ন রকম প্রজেক্টার বা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে, সেইভাবে যেন আমি আমার নিজস্ব সেট তৈরি করতে পারি। এখনও সেরকম সেট করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, যেটা বর্তমানে আমার কাছে পসিবল না। তো আশা করি তোমাদের ভালো মতো সাপোর্ট পেলে আমি ইউটিউবেও খুব সুন্দর করে সেভাবে ডিজিটাল মাধ্যমে ক্লাসটা নিয়ে আসতে পারবো। যাই হোক, এবার কি আছে নদীর কাজের ফলে মানে কী কীভাবে নদী কাজ করে, কি আছে বলতে, ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ। তাহলে নদী প্রধানত এই 3টে কাজ করে। কি কাজ করে? ক্ষয়, বহন এবং সঞ্চয়। তাহলে এবার আমরা দেখব নদীর ক্ষয় কী কীভাবে করে। মন দিয়ে দেখো, প্রথম কি বলেছে, জলপ্রবাহ ক্ষয়, তারপরে অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ আর বুদবুদ, এই ক্ষয়গুলো আমরা জানবো। তারপরে বহন, বহনের মধ্যে কি বলছে, ভাসমান অবস্থায় বহন, এই যে ভাসমান অবস্থায় বহন সেটা বুঝবো আমরা। অবক্ষেপণ মানে সঞ্চয়, দ্রবণ, লম্ফদান এবং আকর্ষণ বা টানের মাধ্যমে। সবার প্রথমে আমরা নদীর ক্ষয়কার্যের মধ্যে দেখব জলপ্রবাহ ক্ষয় কাকে বলে। খুব মন দিয়ে বলেছে, নদীর জলধারা প্রবাহ পথে নদী বক্ষে ও নদীর পার্শ্বে বিপুল বেগে আঘাত করে, এর ফলে অপেক্ষাকৃত নরম এবং শিথিল শিলাখণ্ডগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং ভেঙে যায়, একে বলে জলপ্রবাহ ক্ষয়। মন দিয়ে বোঝো, দেখো এখানে একটা নদী খাত আঁকানো আছে, ঠিক আছে, এবং এখানে জল প্রবাহিত হচ্ছে, এবং জলটা যখন এটাকে 3D বোঝার চেষ্টা করো, ঠিক আছে, এরকম করে 3D আছে ভাবো, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ভাবো এখানে জল আছে, এই জলটা ভাবো সাইডের যে নদী খাত, এই খাতগুলোর মধ্যে যখন আঘাত করবে, এই আঘাতের ফলে কিন্তু এই পাশের অংশগুলো দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হয়ে কণাগুলো খুলে খুলে আসবে, এর ফলে যে ক্ষয়টা হচ্ছে তাকে বলে জলপ্রবাহ ক্ষয়। এবার কি বলেছে, অবঘর্ষ ক্ষয়। কি বলেছে, নদী খাতে নদীর জলের সঙ্গে বাহিত শিলাখণ্ড নদীবক্ষে বা পার্শ্ববর্তী অঞ্চলে আঘাত করে যে ক্ষয় করে তাকে বলে অবঘর্ষ। এটার মানে হচ্ছে সেম ঘটনা। দেখো নদী খাতটা আছে এখানে, দেখছো ছবিতে, এখানে অনেকগুলো পাথর নদী ক্যারি করছে, দেখো নিচে কয়েকটা পাথর আছে, আমি এখানে আরও কয়েকটা পাথর ড্র করলাম। এই পাথরগুলো কি করছে, নদী বক্ষ মানে এই যে নিচের যে বক্ষটা এখানে আঘাত করছে, মানে এই পাথরগুলো নদী বক্ষে আঘাত করছে, এর ফলে যে ক্ষয়টা হচ্ছে তাকে বলে অবঘর্ষ ক্ষয়। অর্থাৎ নদীর জলের সঙ্গে যেই টুকরোগুলো বাহিত হচ্ছে সেই টুকরো নদী বক্ষে আঘাত করে যে ক্ষয় করে তাকে বলে অবঘর্ষ ক্ষয়। ছবির মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করো ভালো করে। সেমভাবে নেক্সট কি আছে, ঘর্ষণ ক্ষয়। কি বলেছে, নদীর স্রোতে বাহিত প্রস্তরখণ্ড একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে বালিকণায় পরিণত হয়, একে ঘর্ষণ ক্ষয় বলে। অর্থাৎ ছবিতে আসি আবার, বাবা এখানে অনেকগুলো খণ্ড একে অপরের সঙ্গে যে টোকাটুকি করছে, মানে একে অপরের সঙ্গে পারস্পরিক যে আঘাত তার ফলে যেই ক্ষয় করছে তাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এই পারস্পরিক আঘাতের ফলে শিলাখণ্ডগুলো আস্তে আস্তে ছোট হবে এবং
যে ক্ষয়টা করছে তাকে বলে ঘর্ষণ ক্ষয়। তারপরে দ্রবণ। এই দ্রবণ ক্ষয়টা খুবই সোজা, কারণ কি বলছে, নদীর জলে অনেক সময় কিছু কিছু প্রস্তরখণ্ড দ্রবীভূত হয়, যেমন চুনাপাথর, মানে নদীর জলটা প্রবাহিত হচ্ছে, সেই জলের মধ্যে কোনো পাথর দ্রবীভূত হয়ে গেল, দেন ক্ষয় হচ্ছে, সেটা হচ্ছে তোমার দ্রবণ ক্ষয়। লাস্ট আছে বুদবুদ ক্ষয়। কি বলেছে, নদীর জলে স্রোতের মধ্যে অনেক সময় বুদবুদ সৃষ্টি হয়। এই বুদবুদের মধ্যেকার বাতাসের চাপে নদীগর্ভের শিলাস্তর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে বলা হচ্ছে বুদবুদ ক্ষয়। অর্থাৎ ভাবো নদীর মধ্য দিয়ে একটা পাথর প্রবাহিত হচ্ছে, বা নদী খাতের মধ্য দিয়ে নিচে পাথর আছে, এবার কোনো কারণে, অনেক কারণ আছে, কোনো কারণে ভাবো এখানে একটা বাবলস তৈরি হলো, এয়ার বাবলস, ঠিক আছে। এই বাবলসটা যদি এখানে তৈরি হয়, এর পাশের উপরে যখন উঠবে এই পাথরকে হিট করবে, সেমভাবে সাইড দিয়ে ভাবো বাবলস তৈরি হলো, তখন এই পাশের খণ্ডগুলোকে বাবলসগুলো হিট করছে। এবার বাবলসটা যখন হিট করলো তখন বাবলসটা ফেটে গেল, তাই না, আমরা তাকে বুদবুদ বলি। এবং এটা ফেটে যাওয়ার ফলে এর ভেতরে যে বাষ্পটা আছে, সেই বাষ্পটা এই পাশের ওয়ালে বা পাথরের মধ্যে চাপ সৃষ্টি করে, এর ফলেও কিন্তু নদীর ক্ষয়কার্য করে থাকে। অর্থাৎ বড় বড় শিলাখণ্ডগুলো এর মাধ্যমে ক্ষয় হতে 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 কী হয়, চূর্ণ বিচ্ছিন্ন কণায় পরিণত হয়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। এবার কি বলেছে আমাদের, নদীর বহন কার্য। খুব মন দিয়ে দেখো, বহন কার্য মানে নদী কী কীভাবে বহন করে। প্রধানত কি বলেছে, নদী প্রবাহের জলের পরিমাণ, মানে নদীতে কত পরিমাণ জল আছে সেটা। দ্বিতীয়ত নদীর বেগ, এটা তোমাকে বুঝতে হবে। ভাবো একটা নদী, তার ঢাল আছে এই রকম, ঠিক আছে, এই নদীর ঢাল। আর একটা নদী আছে তার ঢাল এরকম। এবার এখানে একটা পাথর আছে, এবার নদীর জল এই পাথরটাকে না এই পাথরটাকে বেশি জোরে বা তাড়াতাড়ি বহন করতে পারবে। এবং আমি ধরে নিলাম দুটো নদীতে, নদী এ এবং নদী বিতে জল সেমই আছে, ধরে নিলাম জল সেম পরিমাণে আছে। অবভিয়াসলি এখানে জলে একটা স্রোত কাজ করছে, জল কত জোরে আছে, এবং এই ঢালটা, মনে রাখবা ভূমিরূপের ঢালের ওপরে কিন্তু নদীর জলস্রোতটা নির্ভর করে। এখানে ঢাল বেশি তাই নদীর জলস্রোত বেশি, এর ফলে এটা বহন পরিবাহিত খুব তাড়াতাড়ি হবে। এখানে দেখো নদীর জল কিন্তু সেমই আছে কিন্তু ঢালটা কম, যার ফলে নদীর কিন্তু বহন ক্ষমতা কম। এর ফলে এই এ নামক নদীতে যত জোরে প্রবাহিত হবে, বি নামক নদীতে কিন্তু অত জোরে প্রবাহিত হতে পারবে না। আশা করি বুঝতে পারলা তোমরা এটা। এবার কি বলেছে, বহন ক্ষয়। এবার এই যে আমি সুন্দর করে ভাবো নর্মালি ডায়াগ্রামগুলো ড্র করছি এখানে এখানে, ঠিক আছে, এই সমস্ত ডায়াগ্রামগুলাই ভাবো বোর্ড ওয়ার্ক অথবা ল্যাপটপ বা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল করা যায়। কিন্তু আমি আবার বললাম আমার কাছে প্রপার সেট আপ নেই, এবং নর্মাল যে বোর্ডগুলো আছে আমাদের সেন্টারে, সেই বোর্ডের সামনে ক্যামেরা ফিট করে, মাইক ফিট করে, হ্যাঁ, ভিডিও বানানোর মতন ইনফ্রাস্ট্রাকচার এখনও আমার কাছে হয়নি। তোমরা যদি সাপোর্ট করো ইউটিউব থেকে একটা পজিটিভভাবে যদি কাজ করতে পারি, তাহলে নিশ্চয়ই সেই সমস্ত ক্লাসেস নিয়ে আসবো। কারণ খুব অল্প সময়ে আমরা মোটামুটি গ্রো করেছি, ঠিক আছে। যদি তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো, চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা প্রপার ওয়েতে তোমাদের কাছে প্রেজেন্টেশন করার। কারণ এগুলা সমস্ত পিপিটি বা আদার্স আমার কাছে সব সেট আপ আছে, যারা অনলাইন সেট আপ বলতে তৈরি করা আছে, অফলাইন ব্যাচের স্টুডেন্টরা কিন্তু কাজগুলো করে, বা অনলাইনে যারা ভাবো গুগল মিটে ক্লাস করে তাদের সাথে ওরা শো করা যায়, কিন্তু ওই যে ইউটিউবের মতন ইনফ্রাস্ট্রাকচার নেই আবার বলছি, যাই হোক। দেন কি বলেছে, বহন প্রক্রিয়া। বহন মানে হচ্ছে নিয়ে যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। এবার এখানে কী কী প্রক্রিয়া আছে, একটা বলেছে ভাসমান আর একটা বলেছে টানের মাধ্যমে, দেখো মন দিয়ে। এবং এই বহনের প্রথম পার্টে কি আছে, দ্রবণ। এটা কি বলছে, নদী প্রবাহের মধ্যে যদি ভাবো প্রস্তরখণ্ড, বিশেষ করে চুন জাতীয় শিলা প্রভৃতিগুলি থাকে, এগুলো গলে যাবে। অনেকটা কীরকম বলতো, ভাবো জলের মধ্যে তুমি লবণ ঢাললে, জলের মধ্যে তুমি লবণ গলে গেল, ওরকমই যদি ভাবো নদী গর্ভে বা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে চুনাপাথর থাকে, ওগুলো গলে যায়, ওই গলে অটোমেটিক বহন হয়ে যাচ্ছে। এবার যে ভাসমান বলছে, অনেক সময় জলস্রোতে ক্ষুদ্রাকার শিলাখণ্ড, শিলাচূর্ণ ঘুরতে ঘুরতে নদী প্রবাহেতে ভাসমান অবস্থায় স্থানান্তরিত হয়, একে কি বলে, ভাসমান, ভাসমান বহন। দেন কি বলেছে, লম্ফদান প্রক্রিয়া। কি বলেছে, বড় বড় শিলাখণ্ড জলস্রোতের প্রভাবে নদীর তলদেশে লাফিয়ে এসে পড়ে এবং শিলাখণ্ড পুনরায় এইভাবে লম্ফদান করতে করতে অগ্রজ। মানে লম্ফদানটা হচ্ছে বাবু, এখানে এটা যদি একটা নদীবক্ষ হয়ে থাকে, এখানে শিলাখণ্ড আছে, ঠিক আছে, এই শিলাখণ্ডগুলো লাফিয়ে লাফিয়ে নদীবক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়, তখনও কিন্তু এটা এক রকমের কী বলা যেতে পারে, বহন প্রক্রিয়া। আকর্ষণের মাধ্যমে বহন কি বলেছে, নদীবাহিত বিভিন্ন দ্রব্য নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে এগিয়ে যায়। কমন সেন্স, ভাও তুমি নদীর মধ্যে লাফ দিলে বা কোনো একটা বড় পাথর বা মিডিয়াম পাথর ফেললে, ওটা কিন্তু নদীর জলের আকর্ষণে কিন্তু সেটা এগিয়ে যাবে, সেটাকেই বলছে এখানে আকর্ষণ বহন। এবং এখানে কিউ সেক এবং কিউ মেক বলে দুটো তোমাদের প্রশ্ন আছে, তোমাদের ওই 2 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে,
একটি জলের প্রবাহ পরিমাপক, মানে কিউসেক বা কিউমেক হচ্ছে জলের প্রবাহ পরিমাপক। আমরা যেমন চাল মাপি 1 কেজি ইউনিট, 2 কেজি, সেরকমই জল কতটা প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট নদী খাতের মধ্য দিয়ে, তাই তো? এইটাকেই, এই পরিমাণটাকে বলে কিউসেক বা কিউমেক। কি বলছে দেখো, প্রতি সেকেন্ডে 1 ঘনফুট জল প্রবাহকে কিউসেক এবং প্রতি 1 সেকেন্ডে 1 ঘনমিটার জল প্রবাহকে কিউমেক বলে। ষষ্ঠ ঘাতের সূত্র খুব গুরুত্বপূর্ণ, এগুলো ক্লাস 9-10 ছিল তোমাদের। বলেছে ষষ্ঠ ঘাতের সূত্র, নদীর ঢাল বৃদ্ধি পেলে জলপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেলে বহন ক্ষমতার বৃদ্ধি ঘটে। ভালো কথা। জলপ্রবাহের গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। ভাবতে পারছো? এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। গল্পটা একটু বোঝো। বলছে নদীর ঢাল যদি বৃদ্ধি পায়, একটু আগে দেখালাম তোমাকে একটা এই যে ছবির মাধ্যমে, এখানে হচ্ছে নদীর ঢালটা দেখো অনেক বেশি, এখানে নদীর ঢালটা কম। তাহলে এটা যদি এবার নদীর ঢাল কম আছে, কিন্তু এখানে যদি হঠাৎ করে নদীর ঢালটা যদি বৃদ্ধি পায়, কি বলেছে দেখো, বলছে জলপ্রবাহের গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা। কোনো কারণে যদি জলপ্রবাহটা দ্বিগুণ হারে বাড়ে, মানে আগে যতটা প্রবাহিত হচ্ছে তার 2 গুণ বৃদ্ধি পেল জলপ্রবাহ, তার ফলে নদীর যে বহন ক্ষমতা, যে পাথর নুড়ি বালি কাকড় নিয়ে যায়, সেটা ডবল বাড়বে না, 64 গুণ বৃদ্ধি পাবে। একেই বলে হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। এবার আমরা আসবো আমাদের টপিকে। এখানে বলেছে নদীর কার্যের ফলে, এখানে অবক্ষেপণ একটা আছে, ঠিক আছে? অবক্ষেপণ মানে সঞ্চয়। নদী ভাবো বিভিন্ন রকমের পদার্থ যে সঞ্চয় করে, সেটা হচ্ছে অবক্ষেপণ। এবার বলেছে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে 3টা কনসেপ্ট আছে। যেই নদীতে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটেই সুস্পষ্টভাবে দেখা যায় তাকে বলে আদর্শ নদী। তাহলে একটা হচ্ছে উচ্চগতি, একটা মধ্যগতি, একটা নিম্নগতি। তা দেখো, উচ্চগতিতে নদী কি করে? উচ্চগতি মানে পার্বত্য প্রবাহ, পাহাড়ের মধ্যে নদী প্রবাহিত হচ্ছে। কি বলেছে? এখানে নিম্নক্ষয় প্রধান এবং বহনও করে। মধ্যগতিতে কি করে? পার্শ্বক্ষয় প্রধান, বহন এবং সঞ্চয় দুটোই করে। আর নিম্নগতিতে শুধুমাত্র সঞ্চয় সঞ্চয় সঞ্চয়, ঠিক আছে, আর সামান্য পরিমাণে বহন। তাহলে এটা একটা আমরা ছবির মাধ্যমে বুঝি, উচ্চ নিম্ন আর মধ্য। দেখো খুব মন দিয়ে দেখো, এখানে উচ্চ গতিতে নদীর ঢাল অনেক বেশি, মধ্যগতিতে একটু কম, আর নিম্নগতিতে একদমই কম। তাহলে দেখতে পেলা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে নদী খাত এরকম হয়, মধ্যগতিতে এরকম, আর নিম্নগতিতে প্রায় এরকম। 3D ছবির মাধ্যমে এটা বুঝি আমরা। এখানে দেখো মন দিয়ে, এই যে একটা উচ্চগতি, এই যে মধ্যগতি, এই নিম্নগতি, একটা 3D ছবির মাধ্যমে আমরা কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। বাস্তবে এরকম হয়। এবার আমরা একটু বুঝি যে উচ্চগতিটা কী জিনিস। কি বলেছে? পর্বত, মালভূমি বা উচ্চভূমিতে অবস্থিত উৎপত্তি স্থল থেকে সমভূমিতে পৌঁছানোর আগে পর্যন্ত নদী যে পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তাকে বলে উচ্চগতি। একটু আগে ছবির মাধ্যমে দেখতে পারলে উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির নাম দেওয়া আছে, যেটা একটু পরে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? মধ্যগতি কি বলেছে? এই প্রবাহে নদীর ঢাল কমে যাওয়ায় ক্ষয় কমে যায় এবং অবক্ষেপণের কার্য আরম্ভ হয়, মানে সঞ্চয় শুরু করে, ঠিক আছে? নিম্ন ক্ষয় কমে গেলে পার্শ্বক্ষয় বেড়ে যায়। নিচের দিকে যদি ক্ষয়টা কমে যায় তাহলে পাশের দিকে ক্ষয়টা বেড়ে যায়। লাস্ট কি বলেছে? নিম্নগতি, নদীর প্রবাহের একেবারে শেষের দিকে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ বলে। এখানে নদীর ক্ষয় করার ক্ষমতা একদমই থাকে না, নদী শুধুমাত্র অবক্ষেপণ করে, আর খুবই সামান্য পরিমাণে বহন করলেও করতে পারে। মধ্য ও নিম্নগতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার তোমার যে প্রশ্নটা আসবে, সাধারণত আসতে পারে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 5টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা দাও, ঠিক আছে? এবার এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে উপস্থাপনা করব সেটারই বোঝাচ্ছি তোমাদের। নদী উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে সর্বপ্রথম বা সবথেকে প্রধান ভূমিরূপ হচ্ছে, সবথেকে প্রধান না বললেও অন্যতম প্রধান বলা যেতে পারে, গিরিখাত ও ক্যানিয়ন, ঠিক আছে? এই দুটো একটু বুঝতে হবে সিস্টেমেটিক্যালি। এই যে ভি আকৃতির যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে তোমার আর্দ্র অঞ্চলে তৈরি হয়, আর যেটা আই আকৃতি বা ক্যানিয়ন সেটা হচ্ছে তোমার শুষ্ক অঞ্চলে তৈরি হয়। কি বলেছে? নদী উপত্যকা খুব গভীর ও এর প্রান্তভাগ খুব খাড়া হলে তাকে গিরিখাত বলে। এটি সাধারণত ভি আকৃতি হয়ে থাকে বা আই আকৃতি হয়ে থাকে। এবার ঘটনাটা কি হচ্ছে, কিভাবে এই রকমের আকৃতি তৈরি হচ্ছে? এখানে দেখো, নদী, ভাবো প্রথম অবস্থায় নদীটা এরকম একটা ঢাল ছিল, ঠিক আছে, এভাবে প্রবাহিত হচ্ছে, কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিমাণে নিম্নক্ষয় হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয়ও হচ্ছে, যার ফলে নদীটা আস্তে আস্তে ভি আকৃতি ধারণ করলো, ঠিক আছে? এটা হচ্ছে নদী উপত্যকা, ভি আকৃতি উপত্যকা, যাকে গিরিখাত বলা হয়। আর ক্যানিয়নটা কি হচ্ছে? পার্শ্বক্ষয়, এখানে বৃষ্টিপাত যেহেতু নেই বা খুবই কম,
যার ফলে জলটা এতটুকু ছিল, নিম্নক্ষয় করে করে নামতে 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 একদম নিম্নক্ষয় হয়েছে। শুধু জল এখানে নিম্নক্ষয়, জল এখানে নিম্নক্ষয়, মানে এটা 3D ভাবলে তোমাকে বুঝতে হবে, যেখানে 3D আছে দেখো, বুঝতে হবে যে শুধুমাত্র নিম্নক্ষয় করছে। কীভাবে হচ্ছে, কেন হচ্ছে সেটা একটু দেখিনি কী বলছে। বলছে দেখো, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল অধিক হওয়ায় নদী প্রবল বেগে নিচে নামতে থাকে। এর ফলে নদীর ক্ষয় ক্ষমতা অধিক হয়, এবং নদী যদি উপর থেকে ভয়ঙ্কর বেগে নিচে নামে তাহলে কী হবে, একটু আগে আমরা পড়লাম বুদবুদ ক্ষয়, তাই না, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, এর মাধ্যমে নদী ভয়ঙ্কর পরিমাণে নদী খাত কথার অর্থ হচ্ছে নদী যার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাবো, তোমরা অনেক সময় নদীতে যাও, বিভিন্ন সময় তুমি যেখানে নদীর মাঝখানে যে দাঁড়িয়ে আছো সেখানে অনেক বালি থাকে, ডিপোজিশন থাকে, কিন্তু সেই যে তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গাটাকে বলে নদী খাত। ঠিক আছে, এখানে ভিসে ভ্যালি বুঝতে পারলে ব্যাপারটা। তো এখানে তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবে কিন্তু নোটটা লিখতে হবে। সেমভাবে ক্যানিয়ন কী বলছে, পার্বত্য অঞ্চলে নদীর গতিবেগ বেশি হওয়ায় পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি হয় এবং নদী উপত্যকা অত্যন্ত গভীর হয়, একেই বলে হচ্ছে গিরিখাত। ভাবো, এটা হচ্ছে একটা নদী খাত, ঠিক আছে, জল প্রবাহিত হচ্ছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই, নদী। এবার কোনো কারণে ভাবো এই নদীর গতিপথে চ্যুতি সৃষ্টি হলো। এবার চ্যুতি মানে এই গেল, এই বসে গেল, তাহলে জলটা হঠাৎ করে ফট করে নিচে নেমে গেল না। এই যে জলের যে ব্রেক, তাই না, নদীর প্রবাহ পথে হঠাৎ করে চ্যুতি বা কোমল ও কঠিন শিলা অবস্থান করলে যে একটা যে সারফেস ওয়াটারের যে ব্রেক হচ্ছে সেটাকেই বলে জলপ্রপাত। এখানে সংজ্ঞা কী বলেছে দেখো, নদীর প্রবাহ পথে ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য জল খাড়া ঢাল বেয়ে উপর থেকে নিচে প্রবল বেগে পড়ে আসলে তাকে বলে জলপ্রপাত, তাই না। এটা বিভিন্ন কারণে হতে পারে, চ্যুতি হতে পারে, বা এখানে দেখো কঠিন ও কোমল শিলা যদি পরপর থাকে, কঠিন শিলা ক্ষয় হচ্ছে না কিন্তু কোমল শিলাগুলো দেখো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এর ফলে উপর থেকে জলটা ধপ্পাস করে নিচে পড়লো, এটাকেই বলা হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, এই জলপ্রপাতের বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং এই জলপ্রপাতকে কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? 3টা। একটা হচ্ছে কাসকেড, একটা ক্যাটারার, আর একটা হচ্ছে র্যাপিড। মানে র্যাপিড, কাসকেড, ক্যাটারার। অর্থাৎ র্যাপিড কথার অর্থ হচ্ছে যখন ক্ষুদ্র 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 একটা জলপ্রবাহ হবে, এবং দেন হচ্ছে কাসকেড। কাসকেড মানে যখন সিঁড়ির মতন ধাপে ধাপে জলপ্রপাত নেমে আসবে তখন তাকে বলা হচ্ছে কাসকেড, ঠিক আছে। আর ক্যাটারার কথার অর্থ হচ্ছে যখন বিপুল পরিমাণের জলরাশি অনেক বড় একটা জায়গা থেকে ভয়ঙ্করভাবে নেমে আসবে, দেখো ছবিতে বোঝা যাচ্ছে, একে বলে হচ্ছে ক্যাটারার। যেমন তোমার নায়াগ্রা জলপ্রপাতের একটা ভালো উদাহরণ ক্যাটারারে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। এই যে জলপ্রপাতের জলটা যে উপর থেকে ধপাস করে নিচে পড়লো, এখানে কন্টিনিউয়াসলি লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু পড়ছে, তাই না। এর ফলে কি হচ্ছে, এখানে একটা গর্ত, বিশাল বড় গর্ত তৈরি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তোমার প্রপাতকূপ। তো এটাকেও তোমাকে সুন্দর করে দেখো, প্রপাতকূপের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবে কিন্তু লিখতে হবে, তাহলে কিন্তু তুমি সুন্দর নাম্বার পাবা। শুধুমাত্র সংজ্ঞা লিখে ছেড়ে দিলে হবে না। এবার দেখো বলেছে মন্থকূপ বা পটহোলস। কি বলেছে, পার্বত্য নদীপথ অসমান এবং বন্ধুর, এর ফলে নদীর জল পাক খেতে খেতে অবঘর্ষ প্রক্রিয়ায় নদী তলদেশে যে গর্ত তৈরি করে তাকে বলা হচ্ছে পটহোলস। এই পটহোলসগুলো একসঙ্গে যদি অনেকগুলো পটহোলস তৈরি হয় তখন তাকে পটহোলস কলোনি বলে, ঠিক আছে। ভাবো, এটা একটা নদী খাত, ঠিক আছে। এবার এখান দিয়ে প্রচুর পরিমাণে বড় বড় বোল্ডার, নুড়ি, পাথর প্রবাহিত হচ্ছে। এই বোল্ডারগুলো এই খাতের সঙ্গে সংঘর্ষ করার ফলে কী হবে, এখানে গর্ত তৈরি করছে, নদী খাতের মধ্যে একটা গর্ত হচ্ছে। এই যে গর্তগুলো, এগুলাকেই বলে হচ্ছে তোমার প্রপাতকূপ, ঠিক আছে। 3D করলে কিন্তু এইভাবে 3D করলে ব্যাপারটা ভালো বুঝতে পারবা, তাই না। প্রপাতকূপের গর্তগুলো এভাবে হবে, তাই না। প্রপাতকূপের ব্যাপারটা বুঝলা। এবং এটার হচ্ছে রিয়েল যদি ছবি দেখতে পারো, মানে ডায়াগ্রামেটিক ছবি, সেটা হচ্ছে এরকম, নদী গর্ভের মধ্যে এরকম করে দেখো প্রচুর পরিমাণে গর্তের মধ্যে থাকে মন্থকূপ বা প্রপাতকূপ। এটার একটা দেখো বাস্তব উদাহরণ দেখাচ্ছি, দেখো বাস্তব রিয়েল ছবির মাধ্যমে তোমাকে দেখানো হলো এটা প্রপাতকূপ। নেক্সট কী বলেছে, শৃঙ্খলায়িত শৈলশিরা বা ইন্টারলকিং স্পার। খুব মনে দেখো, বলেছে পার্বত্য উপত্যকার দুদিক থেকে উত্তল বাঁকগুলি পর্বতের অভিক্ষিপ্তাংশ বা স্পার বরাবর নেমে এসে নদী উজান বা ভাটির দিকে অংশকে আড়াল করে দেয়, এমন বাধা সৃষ্টি করে যে মনে হয় নদীগুলি এঁকে বেঁকে চলে। এই ধরনের উপত্যকাকে তোমার কি বলে, আবদ্ধ বা ইন্টারলকিং স্পার বলে। ব্যাপারটা একটু বোঝো, দেখো এটা হচ্ছে বাস্তব উদাহরণ, ঠিক আছে। এইখান দিয়ে কিন্তু নদী কিন্তু প্রবাহিত হচ্ছে, এই মাথা দিয়ে এই দিয়ে এই দিয়ে এভাবে কিন্তু নদীটা আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভাবো এখানে দাঁড়িয়ে আছি আমি ভাববো যে এই পাহাড়টা হয়তো নদীটাকে আটকে রেখেছে, ওর জন্য এটাকে বলছে যে আবদ্ধ বা কর্তৃত শৈলশিরা, আবদ্ধ শৈলশিরা, ঠিক আছে। এবং পরবর্তীকালে এই শৈলশিরার মাথাগুলোকে কিন্তু নদীগুলো কেটে 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 এড়িয়ে আসে, তখন তাকে আবার কর্তৃত শৈলশিরা বলে। এখানে কী বলছে দেখো, কুমিরের দাঁতের মতন শৈলশিরাগুলি নদীর উপত্যকার উত্তল বাঁকগুলিতে নেমে আসে, ঠিক আছে। অনেক সময় ইংরাজি SNW মতন হয়, তিস্তা নদীতে কিন্তু আমাদের এটা দেখা যায়।
এরকম। এবার নেক্সট কী হবে, তাহলে তোমাদের যদি 5 নাম্বারের জন্য যদি আসে এই প্রশ্নটা, তোমরা কিন্তু এরকম করে এই 5টা বা 6টা, একটা বেশি লিখবে, 6টা ভূমিরূপ লিখে দিবে একটা সুন্দর সংজ্ঞাবহিষ্ঠ উদাহরণ দিয়ে ছবি সহকারে। তোমরা কিন্তু অনায়াসে নদীর উচ্চ প্রবাহ না, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি লিখো বললে তোমরা কিন্তু এই নোটটা লিখবে। এবং তোমাদের কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ছোটো প্রশ্ন আসতে পারে, হয় শুধু জলপ্রপাত এসে বললো 2 নাম্বারের জন্য, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই না? এবার আমরা আসবো হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের আলোচনা নিয়ে। তো এখানে সবার প্রথমে আসবে হচ্ছে আমাদের পলল শঙ্কু। কি বলছে দেখো, পলল শঙ্কু বা পলল বেজনী কি বলেছে, মধ্যগতির শুরুতে নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমিতে প্রবেশ করে, তখন নদীর উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত পলি, নুড়ি প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে ত্রিভুজাকার একটি ভূমিরূপ গঠন করে, একে বলে পলল শঙ্কু। তাই ছবির মাধ্যমে এটা বুঝি আমরা। দেখো, এই যে নদীটা এই পার্বত্য উপত্যকা ছেড়ে যখনই সমভূমিতে বা মধ্যগতিতে প্রবেশ করে, তখন একটু আগে কী ছিল, নদীর ঢাল অনেক বেশি ছিল, তাই না? যখন পার্বত্য অঞ্চলে ছিল নদীর ঢাল অনেক বেশি ছিল, প্রচুর পরিমাণে ক্ষয় করতো এবং বহন করতো। এবং হঠাৎ করে যখন এই সমভূমিতে প্রবেশ করলো নদীটা, তখন কিন্তু এর ক্ষয় এবং বহন ক্ষমতা অনেকটাই কমে গেল। এই যে এত মেটেরিয়ালস যে কালেক্ট করেছিল সব কিছু এখানে ভয়ঙ্করভাবে জমা দিবে। এই ঘটনাটাকেই এখানে 3D ছবির মাধ্যমে দেখো বুঝিয়েছে যে এটাকে, এই যে 3 কোণা যে ভূমিরূপটা হচ্ছে, এটাকেই বলে হচ্ছে পলল শঙ্কু বা পলল বেজনী, ঠিক আছে? এবার কি আসবে আমাদের নদীবাঁক বা মিয়েন্ডার। কি বলেছে, মধ্য ও নিম্নগতিতে নদীর গতিবেগ একদম কমে থাকে, ফলে জলপ্রবাহ পথে জলধারা বাধাপ্রাপ্ত হলে সেই বাধাকে এড়ানোর জন্য নদী গতি পরিবর্তন ঘটায় এবং এঁকে বেঁকে যায়। এই আঁকাবাঁকা অংশকেই নদীবাঁক বলে, এবং তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে এটা হচ্ছে মিয়েন্ডার। এবার ঘটনাটা কী হচ্ছে একটু ছবি আঁকিয়ে বুঝে দেখো। বাবু, একটা নদী প্রবাহিত হচ্ছে এভাবে, ঠিক আছে, ভালো কথা। এবার হঠাৎ করে সমভূমি কিন্তু, হঠাৎ করে ভাবো এখানে একটা উঁচু জায়গা আসলো, তো এখান থেকে ডাইরেক্ট যেতে পারবে না। কী করলো, এই জায়গাটা অ্যাভয়েড করে সাইড দিয়ে প্রবাহিত হলো। আবার একটা উঁচু জায়গা আসলো, এই করে সাইড দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কী হচ্ছে, নদীটা এরকম আঁকাবাঁকা বাঁক নিচ্ছে। কিন্তু এটা যদি ভাবো পার্বত্যের প্রবাহ হতো, নদী কিন্তু একদম উপর থেকে স্ট্রেটভাবে নামতো, তাই না? কারণ ওর সামনে যদি কোনো বোল্লা থাকতো, ভেঙে চুরে চুরমার করে দিত। তো এটাই হচ্ছে তোমার নদী বাঁক, এবং এই বাঁকে অনেক ডিটেলস আছে, কিন্তু তোমাদের সিলেবাস অনুসারে আমি কিন্তু নদী বাঁক নিয়ে বেশি ডিটেলসে ব্যাখ্যা দিচ্ছি না, ঠিক আছে? এই নদী বাঁকের সঙ্গে সম্পর্কযুক্ত একটা হচ্ছে পয়েন্ট বার আছে, ঠিক আছে? দেখো এখানে একটা নদী বাঁক আছে, তাই না? এই যে নদী বাঁকটা আছে, এই নদী বাঁকে নদীর জলটা এসে এই হিট করলো এই কোণায়, ঠিক আছে? এবং এখানে যে ক্ষয়গুলো হলো, সেই ক্ষয়জাত পদার্থ জমলো কোথায়, এখানে। তাহলে এইখানে যে এই যে বালু চরের মতন একটা জমা হয়েছে, একে বলা হচ্ছে পয়েন্ট বার বা বিন্দু চড়া, ঠিক আছে? এই যে অবতল অংশটা আছে এখানে ক্ষয় হবে, আর এই উত্তল অংশে হচ্ছে জমা হবে, এর ফলেই এই পয়েন্ট বারটা গঠিত হয়, ঠিক আছে? এবার আসবে আমাদের অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কি বলেছেন, সমভূমিতে নদী কখনো কখনো তার বাঁকা গতিপথ ত্যাগ করে সোজা পথে প্রবাহিত হয়। কালক্রমে সেই পরিত্যক্ত স্রোতহীন বাঁকা নদীখাতটি মূল নদীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে হ্রদরূপে অবস্থান করে। এটা একটা ঘোড়ার খুরের মতন হয়, তাই একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। ব্যাপারটা বুঝি একটু। দেখো নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, জল এখানে ধাক্কা মারলো, এই উত্তল অবতল বাঁক দিয়ে হচ্ছে, ভালো কথা। এরপরে নদী দেখো আরও বেঁকে যাচ্ছে, মানে নদী আরও দুর্বল, আরও বেঁকে যাচ্ছে। এর ফলে এখানে ক্ষয় হচ্ছে, এই যে এখানে ভাঙছে, অবতল বাঁকে ভাঙছে, উত্তল বাঁকে জমা করছে। সেমভাবে এখানেও অবতল বাঁকে কী করছে, ভাঙছে এবং উত্তল বাঁকে জমা করছে। আবার এখানে অবতল বাঁকে ভাঙছে, উত্তল বাঁকে জমা করছে। এর ফলে দেখো নদীটা অনেকটা এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এর লাস্ট পর্যায়ে গিয়ে কী হয়, নদী আর এত বেঁকতে পারে না। কী করে, এই হঠাৎ করে পরবর্তীকালে যদি নদীতে জলপ্রবাহ বৃদ্ধি পায়, তখন কি নদী এখান থেকে ডাইরেক্ট এখানে চলে যায়। এই দেখো নদীটা কিন্তু ডাইরেক্ট চলে গেছে, আর এই যে জায়গাটা, এটাকে দেখো এভাবে রেখে দিল পতিত অবস্থায়। তাহলে এটাই হচ্ছে পরবর্তীকালে অশ্বক্ষুরাকৃতি হ্রদ হয়ে যায়, ঠিক আছে? দেখো সেম জিনিসটা বুঝতে পারছো, 1 2 3 4 4টা স্টেজে কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠিত হয় বাস্তবে। আর এখানে একটা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে দেওয়া আছে। দেখো এই নদীটা গেল, এখানে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে, রিয়েল মানে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে। এবার কি আসবে, প্লাবনভূমি। কি বলেছে দেখো, নিম্ন প্রবাহে নদী পাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার পলি জমে যে সুবিস্তৃত সমভূমি গঠন করে, অর্থাৎ নিম্ন প্রবাহে নদী পাড় মানে ভালো করে বোঝো, এটা হচ্ছে নদীর একটা পাড়, এটা এটা নদী, তাই না? এবার কী হচ্ছে, যখন এখানে বেশি জল হয়ে যাচ্ছে বর্ষাকালে, এবং নদীতে পলি বালি প্রভৃতি জিনিস আছে,
এবং নদীতে যখন জল প্রবাহটা বেড়ে যায়, ভাবো এই যে টপ কর্নার স্বাভাবিক বাঁধে যে উঁচু জায়গাটা, এটাকে ক্রস করে নদীর জল এই পাশে প্রবেশ করলো। এবং নদীর জল যখন প্রবেশ করে তখন কিন্তু শুধু জল যায় না, তার সঙ্গে পলি বালি নুড়ি প্রভৃতি কিছু যায়। এবং পরবর্তীকালে বর্ষাকাল চলে গেলে নদীর জলটা শুকিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বা রিটার্ন আসছে। সেক্ষেত্রে এই যে পলিগুলো যে ঢুকে যায় সেগুলো কিন্তু আর ব্যাক করতে পারে না, তখন এগুলো থিতিয়ে যে একটা বিশাল বড় সমভূমি গঠন করে, তাকেই বলে হচ্ছে প্লাবন সমভূমি। ঠিক আছে। আর স্বাভাবিক বাঁধ যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে কী বলতো, মধ্য নিম্নগতিতে নদীর দুপাশে যেহেতু বহন ক্ষমতা কমে যায়, নদীর দুপাশে সমস্ত যে সমস্ত বাহিত পদার্থগুলো আছে সেগুলো জমতে 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 যে উঁচু একটা জায়গা গঠন করে, একেই বলে হচ্ছে তোমার স্বাভাবিক বাঁধ। ঠিক আছে। আমাদের নদিয়া মুর্শিদাবাদও এই সমস্ত জিনিসগুলো দেখা যায়। তো তোমরা প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধের মধ্যে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে পার্থক্যটা। এখানে কিন্তু বইয়ে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন রকম পার্থক্য দেওয়া আছে। এবার খাড়ি আছে, দেখো কী বলেছে, নিম্নগতিতে সমুদ্রে নদীর নিম্নগতিতে সমুদ্রে নদীর মিলনস্থলে বদ্বীপহীন খুব চওড়া ফানেলাকৃতির মোহনাকেই খাড়ি বলে। তাহলে এখানে একটা খাড়ির ছবি দেখা যাচ্ছে, মানে এখানে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, নদীটা যেই অঞ্চলে মোহনাতে মানে সমুদ্রে মিশে গেছে সেই অঞ্চলটা হচ্ছে খাড়ি। আমাদের সুন্দরবনে কিন্তু এই সমস্ত খাড়ি আছে। বদ্বীপটা কী জিনিস বলেছে, নিম্নগতিতে নদীবাহিত পদার্থ মোহনায় বা অগভীর সমুদ্রে সঞ্চিত হয়ে উঁচু হয়ে বাংলার মাত্রাহীন এবং গ্রিক অক্ষর ডেল্টার মতন যে ভূমিরূপ তৈরি করে তাকে বলে হচ্ছে বদ্বীপ। এখানে একটা ছবি আছে, দেখো নদীটা আসছে এই সমুদ্রে পড়ার আগে দেখো কত রকম ডিপোজিশন, তাই না? এগুলো হচ্ছে সব বদ্বীপ। এই দেখো বদ্বীপ, এই যে বিভিন্ন রকম বদ্বীপ মানে সঞ্চয়জাত পদার্থ জমা হয়ে। এই বদ্বীপের শ্রেণীবিভাগ আছে, বদ্বীপকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসলেও আসতে পারে, বদ্বীপের বিভিন্ন শ্রেণীবিভাগ, শুধুমাত্র বদ্বীপের শ্রেণীবিভাগ আসতে পারে। ঠিক আছে। কিন্তু নদীর, তাহলে এখানে আমরা দুটো প্রশ্ন পেলাম, বড় প্রশ্ন, একটা হচ্ছে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর একটা হচ্ছে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। বড় প্রশ্নের জন্য 5-এর জন্য যদি আসে তোমরা 6টা পয়েন্ট লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। এবং এখানে নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, এটাও কিন্তু তোমাদের 3-এর জন্য বা 2-এর জন্য অথবা 5-এর জন্য আসতে পারে। নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, তাহলে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবং স্টুডেন্ট এখানে অল্প কথা এবং সিন্ধুতে বিন্দু এরকম ভৌগোলিক পয়েন্ট বা ইনফোপিডিয়া বলে এরকম অনেক টার্ম থাকবে, এগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো এখানে অনুশীলনীতে আমাদের 5-এর প্রশ্নগুলো নিয়ে আমরা যেগুলো আলোচনা করলাম এতক্ষণ, দেখো ওই সমস্ত ব্যাপারগুলোই আছে। নদীর ক্ষয় কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করো, তাই না? বলছি নদীর বহন কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করো। দেখো নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ আলোচনা করো, নিম্ন গতিতে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ, উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তাই না? সমভূমিতে 3টি ভূমিরূপ, বদ্বীপ কাকে বলে, বদ্বীপের বর্ণনা, এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আসবে। মানে আমি তোমাদেরকে যেই টপিকগুলো পড়ালাম এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসবে না। তো আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে ব্যাপারগুলো। আর 1 নম্বরের জন্য দেখো মন্থকূপ কাকে বলে, প্রপাতকূপ কাকে বলে, আদর্শ নদী কাকে বলে, এই অধ্যায়টা কিন্তু ইজি আছে, কারণ তোমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এটা পড়েছো। এবার আমরা এই অধ্যায় থেকে কিছু এক্সট্রা বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিচ্ছি। হ্যাঁ, গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্যটা তোমরা দেখে নেবে এখান থেকে। এখানে বলেছে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ক্ষয় কেন ক্ষয় কাজটাই বেশি করে, তাই না? কারণ সেখানে ঢাল বেশি থাকে, জল প্রচুর পরিমাণে থাকে, বোঝা অনেক থাকে, নরম শিলা থাকে, এই সমস্ত কারণে কিন্তু নদী উচ্চ গতিতে ক্ষয় করে, সেটাও লেখা আছে এখানে। নদীর বোঝা কাকে বলে, মানে নদী বাহিত যে লোডগুলো আছে, নদী উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে নদীর স্রোতের সঙ্গে বাহিত বোল্ডা নুড়ি বালি কাকড় এগুলোকে নদীর বোঝা বলে। তারপরে এখানে আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটু দেখে নিই। এইখানে কিছু যেহেতু বহির্জাত প্রক্রিয়া আছে, তাই অগ্নিভবন, পর্যায়ন এগুলো আছে, এগুলো কিন্তু আমরা আগের সেমিস্টারে প্রচুর বেশি পরিমাণে পড়াশোনা করেছিলাম। অবরোহণ আরোহণ, এখানে নদী সংক্রান্ত কিছু পরিভাষা আছে। দেখো নদী কাকে বলে সংজ্ঞাটা পড়বে, ঠিক আছে? নদী উপত্যকা কাকে বলে, নদীর মানে যেখানে জলটা প্রবাহিত হয় তাকে উপত্যকা বলে। তারপরে কী বলছে, নদী অববাহিকা, ঠিক আছে, ধারণ অববাহিকা, নদীর উৎস, মোহনার দোয়াব, নদী, উপনদী, শাখা নদী এবং জলবিভাজিকা। এই পয়েন্টগুলো তোমরা হালকা করে রিড করে নিবে, তোমাদের কাজে লাগবে। 2 নম্বরে এই পেজটা শুধুমাত্র 2 নম্বরের প্রশ্নের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এখান থেকে 2 নম্বরে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। যেমন এখানে একটা জলবিভাজিকা যে আছে, তুমি বলি তোমাদের কী বলেছে, যে উচ্চভূমি অর্থাৎ পাহাড় বা পর্বত পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পরস্পর থেকে আলাদা করে তাকে জলবিভাজিকা বলে। দেখো ভালো করে বোঝো, এখানে একটা দেখো শৈলশিরা আছে, বৃষ্টি হচ্ছে, এই পাশে নদীর জল আর এই পাশে নদীর জল যেই খাড়া অঞ্চলটা আলাদা করেছে তাকেই বলে জলবিভাজিকা, তাই না? আমাদের কী বলেছে এখানে, মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা। এছাড়া আমাদের ভারতের বিন্ধ্য পর্বত একটা কিন্তু জলবিভাজিকা, যার উত্তর ভারতে নদী এবং পূর্ব ভারত, পশ্চিম উত্তর এবং দক্ষিণ ভারতে নদী হিসেবে আলাদা করা হয়, তাই না? উপনদী, শাখা নদী, এগুলো খুব বেসিক জিনিস, আমি আর এখানে বলছি না। তো এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে স্টুডেন্ট তোমাদের কিন্তু আমি বলে দিলাম এবং একটা ছবির মাধ্যমে দেখালাম কী কী প্রশ্ন হতে পারে। এবং এই ভিডিওটা নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যেই ক্লাসে আছে, তোমরা কিন্তু কম বেশি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকার পেতে পারো। তাও যদি স্টুডেন্ট তোমাদের কোনো রকম প্রবলেম থাকে তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসবো। আজকে এখানে অফ করলাম, আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে।